আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা প্রাথমিক পর্যায়ের কিছু সিএসএস এর মাধ্যমে ওয়েবসাইটে স্টাইল করা দেখব। এজন্য আমরা আমাদের index.html ফাইলটি ব্রাউজারে ওপেন করেছি। দেখেন এখানে লোগো ইমেজটা লোড হয়নি, এর পরিবর্তে অল্টারনেটিভ টেক্সট যেটা ছিল সেটা দেখাচ্ছে। তার কারণ আমার এই কম্পিউটারে এখন ইন্টারনেট সংযোগ দেওয়া নেই, আর এই ইমেজের সোর্সটা w3schools.com এর লিঙ্ক দেওয়া আছে, যেটা ইন্টারনেট সংযোগ না থাকলে লোড হতে পারবে না। আমরা এই ইমেজ এলিমেন্টটাকে রিমুভ করে দিচ্ছি এবং আগের যে ইমেজ এলিমেন্টটা ছিল সেখানকার যে ফ্লট প্রপার্টি ছিল, ফ্লট রাইট, সেই প্রপার্টিটা স্টাইল অ্যাট্রিবিউট থেকে রিমুভ করে কন্ট্রোল-S চেপে সেভ করে ব্রাউজারে গিয়ে কন্ট্রোল-R চেপে রিলোড করলে এই যে দেখেন যে ওয়েবসাইট এখন এরকম আছে। আমরা এখানে এডিটরে ফেরত এসে h1 এর যে স্টাইল অ্যাট্রিবিউটটা ছিল সেটাকে রিমুভ করে দিলাম, দিয়ে h1 টোটাল সিলেক্ট করে কন্ট্রোল-C চেপে কপি করে নিচের দিকে এসে কন্ট্রোল-V চেপে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে h1টাকে আমরা 2 করে দিচ্ছি, মানে এটা হেডিং 2 এলিমেন্ট হিসেবে আমরা লিখলাম এবং প্রথম অংশের এই HTML-টাকে কেটে এরকম রেখে আমরা সেভ করে যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে এখানে দেখেন যে আমাদের প্রথমে h1 এবং পরেরটা h2, এখন দুইটা হেডিং এলিমেন্ট আছে আমাদের ওয়েব পেজে। ট্যাগের প্রথম অংশে যখন স্পেস দিয়ে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে সিএসএস লেখা হয় সেটাকে ইনলাইন স্টাইল বলা হয়। আমরা এখানে h2তে স্টাইল অ্যাট্রিবিউটটা লিখছি এবং হেডের ভিতরে যে যখন এখানে স্টাইল ট্যাগের ভিতরে সিএসএস লেখা হয়, আমরা স্টাইল ট্যাগের প্রথম অংশ লিখছি স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ। এরকমভাবে স্টাইল ট্যাগের ভিতরে স্টাইল এলিমেন্টের ভিতরে যখন সিএসএস লেখা হয় তো সেটাকে ইন্টারনাল সিএসএস বলা হয় এবং সিএসএস ফাইলে আলাদাভাবে যখন সিএসএস লেখা হয় সেটাকে এক্সটার্নাল সিএসএস বলা হয়। এটা দেখেন প্রথমে HTML ছিল, তার ভিতরে হেড, তার ভিতরে স্টাইল এবং স্টাইলের ভিতরে আমরা সিএসএস লিখব। সবগুলোকে একটু একটু করে ডান পাশে সাজিয়ে ইনডেন্টেশন করে নিয়েছি সুন্দর করে। এখানে দেখেন h2তে সরাসরি লাইনে স্টাইল করা হয়েছে, এজন্য কোনো সিলেক্টর দরকার নেই, কিন্তু আমরা স্টাইলের ভিতর করতে চাইলে সিলেক্টর লাগবে। বডি h1 বা h2 বা প্যারাগ্রাফ, আমরা আসলে স্টাইলিংটা কাতে করতে চাই সেটা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে প্রথমে সিলেক্ট করে নিতে হবে সিলেক্টরের মাধ্যমে। আমরা বডিকে স্টাইল করবো, এজন্য বডি লিখে দুইটা এখানে বডি লিখলাম, ট্যাগটার নাম অর্থাৎ এলিমেন্ট বডি এবং তারপরে দুইটা সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের অংশ লিখে তার ভিতরে যখন আমরা সিএসএস লিখব তো সেই সিএসএসগুলো বডির উপরে এফেক্ট ফেলবে। সিএসএসটা জোড়া আকারে লেখা হয়, প্রথমে প্রপার্টি নেম, তারপরে কোলন দিয়ে, তারপরে ভ্যালু এবং শেষে লাইনটা শেষ করা হয় সেমিকোলন দিয়ে। আমরা যদি এই বডির পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, অর্থাৎ লেখা কন্টেন্ট যাই থাক তার পিছনের যে রঙটা, তাহলে আমরা এখানে প্রথমে প্রপার্টি নেম লিখছি ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কোলন দিয়ে সেটার ভ্যালু দিচ্ছি টমেটো এবং সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করছি। এখানে সিএসএস লেখার ক্ষেত্রে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা প্রপার্টি নেম, তারপরে কোলন দিয়ে সেই প্রপার্টি নেমের ভ্যালু, কালারের নামটা টমেটো দিয়ে আমরা সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করেছি। এই বডির উপর যখন আমরা কোনো স্টাইল লিখলাম এর ভিতরে যত যা আছে h1 h2 প্যারাগ্রাফ, মানে একটা এলিমেন্টের স্টাইল করলে সেটা ইনহেরিট করে তার ভিতরে যত এলিমেন্ট আছে সবগুলোর স্টাইল হিসেবে সেটা সেট হয়ে যাবে, সবগুলোতেই সেটা কাজ করবে। যে দেখেন আমরা সেভ করে ব্রাউজারে রিলোড করলে হেডিং, প্যারাগ্রাফ, ছবি সবার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু টমেটো হয়ে গেছে, কারণ আমরা সবচেয়ে উপরের প্যারেন্ট যেই এলিমেন্টটা ছিল বডি সেখানে স্টাইল করেছি, এজন্য সবগুলোরই স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি আরেক লাইনে এসে কালারটা চেঞ্জ করতে চাই, কালার বলতে লেখাগুলোর কালার, অর্থাৎ ওয়েবসাইটে যে লেখাগুলো আছে বডির ভিতরে সেগুলোর কালার আমরা হোয়াইট লিখে সেভ করে যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে দেখেন যে সবগুলো লেখার রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমরা এখানে এসে বডি সিলেক্ট থাকা অবস্থায় যদি ডান পাশে দেখার চেষ্টা করি, বডির এখন ব্যাকগ্রাউন্ড কালার টমেটো এবং কালার হোয়াইট। আমরা এটা আনচেক করে দিলে দেখেন কালারটা আগের সাদাতে চলে গেছে এবং নিচে মার্জিনের উপর যখন আমরা কাটছাড় নিচ্ছি দেখেন যে টমেটোর বাইরে একটা বর্ডার এসেছিল মার্জিন। তো আমরা এখানে যদি মার্জিনটাকে 0 করে দিই তাহলে দেখেন কি হয়। সেভ করে যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে এই যে লেখাগুলো দেখেন যে
ব্রাউজারের ভিতরে একটু সরে ছিল, সেটা আর নেই। এখন একদম ছবি লেখা সবগুলো ব্রাউজারের ধারে চলে গেছে, এখন আর কোনো মার্জিন নেই, এজন্যে সমস্যাটা হয়েছে। আমরা এখানে যদি দেখার চেষ্টা করি, এটা স্টাইলের ভিতরে মেন কন্টেন্ট, তারপরে প্যাডিং নাই, কোনো বর্ডারও নেই এবং মার্জিনও নাই, এজন্য সব লেখাগুলো একবারে ওয়াল বরাবর চতুর্দিকে বডির সাথে ব্রাউজারে মিশে গেছে। আমরা যদি এই হেডিং 1টা নিয়ে কাজ করার চেষ্টা করি, এখন হেডিং 2 আর কি, যেটা H2, সেটাতে যদি স্টাইল করতে চাই, তাহলে আমরা এরকমভাবে স্টাইল ট্যাগের ভিতরে H2টাকে সিলেক্ট করার পরে এর ভিতরে এখন সিএসএসগুলো বা স্টাইলগুলো লিখব। আমরা এখানে এসে দেখেন স্টাইল 2 যে অপশানটা আছে, সেখানে যদি সিলেক্ট করে এখানে স্টাইলে দেখার চেষ্টা করি, যে দেখেন এখানে কোনো প্যাডিং নেই, বর্ডার নেই এবং মার্জিন আছে উপরে নিচে, শুধু যে উপরে দেখা যাচ্ছে ব্রাউজারে দেখেন আলাদা রঙে টমেটোর বাইরে কমলার মতো, সেটা হচ্ছে আসলে মার্জিন, উপরে আর নিচে আছে, ডানে বামে নেই। কিন্তু আমরা যদি H2তে আমরা এখন প্রথমে বর্ডারটা দিতে চাই, বর্ডার প্রথমে লেখা হয় 5 পিক্সেল, যেটা হচ্ছে থিকনেস, কেমন মোটা হবে, এবং তারপরে বর্ডারের স্টাইল, বর্ডারটা কেমন হবে, ড্যাশের মানে ড্যাশ আকারে না ডট আকারে, একেবারে সলিড দাগ বর্ডার হবে। তো আমরা সলিড দিয়ে শেষের অপশান যেটা লিখছি সেটা হচ্ছে কালারটা কী হবে, তা ব্ল্যাক। আমরা 5 পিক্সেলের সলিড ব্ল্যাক কালার লিখে সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড করলে দেখেন যে এখানে চতুর্দিকে একটা বর্ডার হয়ে গেছে। এবং আমরা দেখার চেষ্টা করলে ভালো করে এখানে দেখেন যে এখানে মূল কন্টেন্ট এবং তার বাইরে প্যাডিংয়ের বাইরে যে 5 বর্ডার, চতুর্দিকে বর্ডার 5 পিক্সেল হয়ে গেছে। আমরা যদি এখন H2 এর নিচে এসে মানে বর্ডারের নিচে এসে মার্জিন সেট করতে চাই এবং মার্জিন যদি 30 পিক্সেল করে দিই, দেওয়ার পরে আমরা সেভ করে যদি ব্রাউজারে এসে রিলোড করি, তাহলে দেখেন যে বর্ডারটা একবারে চতুর্দিকে ধার ঘেঁষে ছিল সেটা আর নেই। এবং এখানে দেখার চেষ্টা করেন যে বর্ডারটা চতুর্দিকে, বর্ডারের বাইরে চতুর্দিকে 30 পিক্সেলের মার্জিন হয়ে গেছে, প্যাডিং নেই এবং মূল কন্টেন্ট এখন কিন্তু উইথ এবং হাইট কমে গেছে, তার কারণ মার্জিন এবং বর্ডারে জায়গা খেয়ে গেছে। এখন দেখেন লেখাগুলো একদম বর্ডারের কাছাকাছি আছে, ভিতরে কিন্তু কোনো ফাঁকা নেই। যে এইসের এখানে দেখেন যে একদম বর্ডারের সাথে, বর্ডারের ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই, একেবারে কন্টেন্ট অর্থাৎ লেখা এবং বর্ডারের মাঝে। তো সেটা প্যাডিংয়ের মাধ্যমে করা হয়। আমরা এখন যদি প্যাডিং সেট করি 30 পিক্সেল, প্যাডিং প্রপার্টি লিখে সেটার ভ্যালু 30 পিক্সেল লিখে সেভ করে ব্রাউজারে রিলোড করি, তাহলে দেখেন যে এখন কিন্তু প্যাডিং হয়ে গেছে 30 পিক্সেল চতুর্দিকে। এখানে দেখেন মার্জিন 30, 5 বর্ডার এবং তারপরে 30 পিক্সেল প্যাডিং এবং তার ভিতরে কন্টেন্ট। দেখেন মূল কন্টেন্ট, তার মূল কন্টেন্টের বাইরে প্যাডিং, তারপরে মার্জিন এবং মার্জিনের মানে প্যাডিংয়ের বাইরে বর্ডার এবং তার বাইরে মার্জিন একদম। আমরা এখন যদি ফন্ট ফ্যামিলি অর্থাৎ লেখার ডিজাইনটা ফ্যামিলিটা চেঞ্জ করতে চাই এবং সেটার ভ্যালু যদি কুরিয়ার লিখি এবং সেভ করে যদি ব্রাউজারে গিয়ে দেখার চেষ্টা করি, দেখেন যে উপরে হেডিং 1 এবং নিচের হেডিং 2 এর লেখার স্টাইলটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা ফন্ট সাইজে যদি সেট করতে চাই, ফন্টের যে সাইজ কত বড় হবে সাইজটা আমরা পার্সেন্টেও লিখতে পারি। আমরা যদি 250% অর্থাৎ 250% করে সেভ করে রিলোড করি, তাহলে দেখেন যে লেখাগুলো একটু বড় হয়ে গেছে। আমরা এটাকে বিভিন্ন আকারে লিখতে পারি, বিভিন্ন পরিমাপে। যদি পিক্সেলে লিখি 25 পিক্সেল লিখে সেভ করে ব্রাউজারে রিলোড করি, তাহলে দেখেন যে লেখাগুলো 25 পিক্সেল হয়ে গেছে, একটু ছোট। আমরা যদি টেক্সট অ্যালাইনটা দেখার চেষ্টা করি, এখন যেহেতু বাম পাশে আছে, একদম বাম ওয়ালের কাছে ঘেঁষে ছিল লেখাগুলো, আমরা যদি সেটাকে রাইট করতে চাই তাহলে রাইটে লিখতে পারি। আর আমরা আপাতত সেন্টার লিখে যদি সেভ করে ব্রাউজারে রিলোড করি, তাহলে দেখেন যে লেখাগুলো ব্রাউজারের একবারে মাঝামাঝিতে চলে এসেছে, বাম দিকে আর ঘেঁষে নেই, বাম দিকে ডিফল্ট আকারে বাম দিকেই থাকে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।